নমস্কার, সান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। কমিউনিস্টদের মানসিকতা এখনো রয়ে গেছে। বেআইনি গাড়ি পার্কিং নিয়ে কথাই বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। বেআইনি পার্কিং এবং বেআইনিভাবে গাড়ি ও দ্বিচক্র যান চলাচলের উপর নয়া বিধি নিষেধ আনা হতে পারে পশ্চিম ত্রিপুরা জেলায়। বুধবার সাংসদ বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে আগরতলা স্থিত সোনারতরী গেস্ট হাউসে এক বৈঠক হয়। বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার ট্রাফিক এসপি সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। সাংসদ বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় বর্তমানে দুর্ঘটনার পরিসংখ্যানের উপর ভিত্তি করে কিছু নিয়ম কানুন লাগু করা হবে এবং আলোচনা করে দেখা হবে পুরনো কোনো বিষয়ের উপর খামতি রয়েছে, বিশেষ করে নতুন করে কোনো নিয়ম লাগু করলে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি বেআইনিভাবে পার্কিং ব্যবস্থাপনা নিয়েও এদিন পূর্বতন কমিউনিস্ট সরকারকে নিন্দা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এখনো বহু বাড়ির সামনে সরকারি রাস্তা দখল করে গাড়ি পার্কিং করা হয়, অথচ একটি নির্দিষ্ট জায়গায় পার্কিং এর জন্য কোনো ব্যবস্থা নেন না গাড়ির মালিকরা। কমিউনিস্টরা এই ধরনের বেআইনি মানসিকতা সৃষ্টি করে গেছে তাদের, যা এখনো তাদের মধ্যে রয়ে গেছে, যার কারণে এ ধরনের বেআইনি মানসিকতা মানুষের সমস্যা সৃষ্টি করে। দেশের বিভিন্ন রাজ্যের যখন ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য যায়, তখন তারা লক্ষ্য করে যেসব রাজ্যে পার্কিং ব্যবস্থার উপর কতটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, এগুলো নিয়ে তারা আলোচনাও করে বিভিন্ন সময়। তাই যুবকদের দ্বারা মানুষের মধ্যে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে আজকের আলোচনা করা হবে এবং এই আলোচনার পর যে বিষয়গুলো উঠে আসবে সেগুলো আগামী দিন লাগু করার চেষ্টা করা হবে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব। বিশেষত আজকের যে কনফারেন্স, সেটা ডিস্ট্রিক্ট রোড সেফটি কে নিয়ে মিটিং হচ্ছে জেলা স্তরের। সেখানে বিশেষ করে ট্রাফিক রুলস, রাস্তাঘাট, তারপর যান চলাচল, তার মধ্যে কিভাবে ডিসিপ্লিন আনা যায়, নতুন নতুন কি ক্রিয়েশন করা যায়, পুরনো যে ব্যবস্থা তার মধ্যে খামতি কোথায় আছে সেগুলো কিভাবে দূর করা যায়, রোড অ্যাক্সিডেন্ট কতটা হয়, ইনডিসিপ্লিন ড্রাইভিং কতটা হয়, রাশ ড্রাইভিং কতটা হয়, ইলিগাল ড্রাইভিং কতটা হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে হবে। ও তার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসবে সেটা আগামী দিনে এই ডিস্ট্রিক্টের যে ডিএম এবং এসপি ট্রাফিক আছে ওনারা লাগু করেন, আর তার জন্যই আজকের এই মিটিং ডাকা হয়েছে। আর ত্রিপুরাতে যে রোড সেফটির ব্যবস্থা, আমি তো মুখ্যমন্ত্রীও ছিলাম, অনেক চেষ্টা করেছি। ইনডিসিপ্লিন ড্রাইভিং প্রচুর হয়, ইলিগাল পার্কিং করে রাখে, রাস্তা যতই চড়া, মেয়র সাহেব এখানে বসে আছে, যতই চড়া করো, যদি ভাঙচুর করো, আবার 2 দিন ঠিকও 3 দিন পর আবার পার্কিং সেই জায়গাতে করে দেবে। নিজের বাড়ির সামনে পার্কিং না করে একটা ব্যবস্থিত জায়গাতে পার্কিং করার ব্যবস্থা আমি একসময় নিজে হেঁটে হেঁটে করেছিলাম, মেনেও নিয়েছিল। আবার কিছুদিন পরে ওই যে কমিউনিস্টরা এখানে ছিল, ইনডিসিপ্লিন মানসিকতা, আন্দোলন মানসিকতা, ওই মানসিকতা গিয়ে কাজ করে। কিন্তু তবুও আমরা সবাইকে নিয়ে, জনপ্রতিনিধি এবং সব ত্রিপুরার জনতা, বিশেষ করে তো জনসাধারণ, আমি নওজওয়ানদের উপর বিশ্বাস করি, কারণ এরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করার জন্য যায়, গিয়ে তখন দেখে মা বাবা পাঠিয়েছে পুনেতে পড়ার জন্য, ব্যাঙ্গালোরে পড়ার জন্য, বাইরে বিদেশ চলে যায়, এরা বোঝে, এক্সপোজড হয়ে যায়, এসে এরা পড়ে। তো আমি চেষ্টা করব নওজওয়ানদের মাধ্যমে, মানে ভলেন্টিয়ার তৈরি করি, তাদের মাধ্যমে কলেজ স্টুডেন্ট, 11-12 স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, এদের মাধ্যমে জাগরুকতা করলে সবচাইতে ফলপ্রসূ হবে। মিটিং স্টার্ট হোক, যাই হোক, পরবর্তী সময় আপনারা জানতে পারবেন এজেন্ডা কি ফিক্স হয়েছিল আর কি ডিসিশন নিচ্ছে। এখন দেখার বিষয় কতটা লাগু হয় আগরতলা শহরে। সান্দন টিভি। বাংলাদেশের বর্তমানে গণতান্ত্রিক সরকার নেই, সেখানে একটা ইমার্জেন্সি সরকার চলছে। তাদের কথাই দুনিয়া চলে না। বাংলাদেশ প্রসঙ্গে কথাই বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। আরো বলেন, আগামী দিন তারা ধীরে ধীরে জানতে পারবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় এবং সেই রাষ্ট্রের কি নিয়ম কানুন থাকে।
तांत्रिक सरकार तो है नहीं, तो उसके ऊपर ये अंतरिम सरकार है, इमरजेंसी सरकार। राइट। तो इमरजेंसी सरकार इमरजेंसी जैसा ही बात करता है, तो उनके बात की शैली वही होगा, तो उसके ऊपर डिपेंड करके दुनिया नहीं चलता। और इनको धीरे धीरे मालूम चलेगा दुनिया कैसे चलता है, राष्ट्रसंघ कैसे चलता है, कंट्री का नियम कानून क्या होता है, डेमोक्रेसी क्या होता है। नए नए मुल्ला है, अपने आप ठीक हो जाए। মোদী সরকার অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে। সামনের দিনের জন্য আপনারাও প্রস্তুত থাকুন যে কাঠপুতুলের মতো ভূমিকা ইডি করে যাচ্ছে সেটা যাতে মনে রাখে। প্রত্যেক দিন সর্বভারতীয় স্তর থেকে বুথ স্তরে একটি ডায়েরিতে সবকিছু লিখে রাখা হচ্ছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টির দেওয়া শিক্ষা কয়েক গুণ বৃদ্ধি করে প্রয়োগ করা হবে। বুধবার বিজেপিকে উদ্দেশ্য করে বিধায়ক সুদীপ রায় বর্মন এই কথাই বললেন রাজ্যের ইডি অফিসের সামনে দাঁড়িয়ে। ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস মঙ্গলবার এই মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং শ্যাম পিত্রুদার নাম রয়েছে। আগামী 25 এপ্রিল এই মামলার শুনানি হবে বিশেষ আদালতে। এর আগে সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুরে প্রতিবাদে সরব হল প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে ব্যবহার করে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দায়ের করে প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে বিজেপি দল। তাই বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশব্যাপী এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইডি অফিসের সামনে প্রতিবাদ সংগঠিত করা হয়। এদিন কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত হয় রাজধানীর বরজলাস্থিত পঞ্চবটী কালী মন্দির সংলগ্ন এলাকায়। সেখান থেকে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা। বিধায়ক সুদীপ রায় বর্মন ইডি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রেখে বলেন, দেশের আসল সমস্যা বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, এগুলো এড়িয়ে যেতে সরকার মিথ্যে মামলা করেছে বিরোধী দলের নেতৃত্বদের বিরুদ্ধে। শাসক দলের তোলা এই অভিযোগগুলি ভিত্তিহীন। তিনি আরো বলেন, দেশে যখন মনমোহন সিং এর নেতৃত্বে দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন আদানি আম্বানি গভীর সংকটে পড়েছিল। শুধু তাই নয়, গরিব জনতার জন্য তৎকালীন মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপিএ সরকার শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কাজের অধিকার, খাদ্যের অধিকার এবং বন অধিকার আইন সহ একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের জন্য ঘোষণা করা হয়েছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল কংগ্রেসকে পরাজিত করা। তারপর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে গত 12 বছরেও কোনো কংগ্রেস নেতৃত্বকে দুর্নীতির জন্য গ্রেপ্তার করতে পারেনি। আর এটাই প্রমাণ করে বিজেপির অভিযোগ মিথ্যে এবং সিবিআই ও ইডি তাদের ক্লিন শিট দিয়েছে। ইডির উদ্দেশ্যে তিনি আরো বলেন, মোদী সরকার অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে। সামনের দিনের জন্য আপনারাও প্রস্তুত থাকুন। যে কাঠপুতুলের মতো ভূমিকা ইডি করে যাচ্ছে সেটা যাতে মনে রাখে। প্রত্যেক দিন সর্বভারতীয় স্তর থেকে বুথ স্তরে একটি ডায়েরিতে সবকিছু লিখে রাখা হচ্ছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টির দেওয়া শিক্ষা কয়েকগুণ বৃদ্ধি করে প্রয়োগ করা হবে। सरासर एक झूठ, उनका इमेज को खराब करने का, टार्निश करने के लिए, उनको छवि को आम जनता के बीच ये जो नेशनल टीवी चैनल के द्वारा, अखबार के द्वारा इनको छवि खराब करने का कोशिश है। क्योंकि सामने चुनाव है, असल मुद्दे से ध्यान को हटाना है, आम जनता का गुमराह करना है। यहां पे सीआरपीएफ जवान भाई से मैं पूछना चाहता हूं, क्या देश के नागरिक होने के नाते मैं ये सवाल नहीं रख सकता कि कश्मीर में जो बमबारी करके करीबन 42 जन का हत्या की थी, उनका रिपोर्ट आज तक आपके पास है, देशवासी के पास है? किसने किया, कैसे किया, कमियां किसमें थी? ये जो तबका जम्मू एंड कश्मीर का जो गवर्नर था, नाम में अभी याद था, सतपाल मलिक के खुद बोला कि भारी चूक हुआ है, इनको इलेक्शन में फायदा लेना था, देश के जनता को इनको शहीद के ऊपर वोट लेना चाहते थे, इसलिए नरेंद्र मोदी जी ने ये शहीद परिवार को सामने रखते हुए
अभी वोट भी मांगा था। यही तो देश चल रहा है, ऐसे ही तो देश चल रहा है। हम तोड़ सकते थे आज ये बैरिकेड, लेकिन मेरे को पता है अगर हम बैरिकेड तोड़ के शांतिपूर्ण रूप से वहां पे गेट पे जाए और ये कार्यक्रम वहां पे करे, तो ये हिटलरी राज, ये जो ऑफिसर यहाँ पे है, एडिशनल एसपी हो, ऑफिसर ओसी हो, जितने भी है, सब पर भारी पड़ता। हम लोग समझते हैं आपका दर्द, लेकिन सवाल है कब तक इस दबाव के आप लोग रहोगे? कब तक? देश का कुछ भला नहीं हो पा रहा है। देश का किसान आज मर रहे हैं, 700 किसान क्यों ज्यादा मर चुके हैं। इनको आतंकवादी घोषणा करते हैं ये बीजेपी सरकार। सैनिक, पुलिस, किसी पे, किसी जनता, किसी पे श्रमिक, किसी पे ध्यान नहीं है। अनएम्प्लॉयमेंट, अब दवाई, अभी फिलहाल प्राय करीबन 800 के आसपास दवाई का इतना महंगाई हो चुका है, आम जनता खरीदने में। लाइफ सेविंग ड्रग्स है ये सब मुद्दे पे चर्चा ना हो, इसको सुनिश्चित करने के लिए, मुद्दे को भटकाने के लिए, जनता को गुमराह करने के लिए, राहुल जी, सोनिया जी के ऊपर कीचड़ फेंकने के लिए ये सब एक षड्यंत्र में रचित हुआ। तो आज मैं ईडी को धमकाने नहीं आया हूं, ना ही तोड़फोड़ करने आया हूं। मैं सिर्फ ये बात इनको साफ तौर पे समझ ले, बड़ी सी बड़ी जुलूमबाज सरकार का पतन हुआ है। फैसिस्ट सरकार ज्यादा दिन तक टिकता नहीं, लेकिन एक चीज मोदी सरकार ने हमको बहुत कुछ सिखा के जा रहा है। आने वाले दिन जो सीख हमने मोदी सरकार से, चाहे वो राज्य सरकार से हो, केंद्र सरकार से हो, जो सीख हमको प्राप्त हुआ है, आप लोग भी तैयार रहना। जो पिंजरे में के तोते बंद हुए हैं ना, जो कठपुतली की तरह आप लोग का भूमिका है, इसको ध्यान में रखना, भूलना नहीं। और हम लोग हर रोज का एक डायरी हम लोग मेंटेन कर रहे हैं, सर्वभारतीय स्तर से बूथ लेवल तक, जिस पे हर एक कोई कार्रवाई का हम लिख रहे हैं ताकि हम भूल ना जाए। आने वाले दिन ऐसा नहीं चलेगा। जो शिक्षा हमने भारतीय जनता पार्टी और इनके सरकार से ली, उसका भी प्रयोग ठीक तरह से और कई गुना ज्यादा हम भी प्रयोग करने वाले हैं। ये बात आप ध्यान में रखिएगा। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মিথ্যে মামলায় কোণঠাসা করতে অন্যায়ের পথ অবলম্বন করেছে মোদী। অমিত শাহ এবং তাদের দল বিজেপি এর প্রতিবাদ যতদূর পর্যন্ত আন্দোলন করার প্রয়োজন ততদূর পর্যন্ত আন্দোলন করবে কংগ্রেস দল, এমনটাই হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন, আরক্ষা প্রশাসনের রক্তচক্ষু দেখিয়ে কংগ্রেস দলকে কোনোভাবে আটকে রাখা যাবে না এবং ইডির উদ্দেশ্যে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস সৈনিকরা রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাবে, কোনোভাবে এই আন্দোলন আটকানো যাবে না বলে জানান। এদিন বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দেশের মানুষ স্বাধীনতা আন্দোলনে যেমন উজ্জীবিত হয়েছে এবং এই ইংরেজদের বিভিন্ন অপশাসনের বিরুদ্ধে এই কাগজ কথা বলেছে বলেই ইংরেজ শাসকরা সেদিন এই কাগজটিকে বন্ধ করে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা নিয়ে তাকে সাময়িক বন্ধ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এই কংগ্রেস নেতৃত্বের আন্দোলনের ফলশ্রুতিতে ন্যাশনাল হেরাল্ড কাগজ ঐতিহ্যপূর্ণ ধারাবাহিকতা বজায় রেখে আজও এই কাগজ দেশের জন্য তারা কথা বলছে। ভারতবর্ষের গদি মিডিয়ার একটা বড় অংশ যখন এই দেশের অপশাসক নরেন্দ্র মোদীর শাসন ব্যবস্থায় তারা যখন সেখানে অবনত হয়ে গেছে,
তারা যখন সরকারের বিরুদ্ধে সত্য তথ্য প্রকাশ করে না, বিরোধীদের তাদের যে বক্তব্য, এই বক্তব্য যখন উঠে আসে না, যারা দেশের জাতির জনক গান্ধীজিকে ভুলতে বসেছে, গান্ধীজির জায়গায় নতুন গান্ধী আন্না হাজারেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে, তখন এই ন্যাশনাল হেরাল্ড দেশের ঐতিহ্য, দেশের সংস্কৃতি, দেশের ধারাবাহিকতা, দেশের স্বাধীনতা সংগ্রামীদের তাদেরকে জনগণের মধ্যে তুলে ধরার জন্য প্রয়াস নিয়েছে। আর বিরোধী দলের জাতীয় কংগ্রেস দলের মুখপত্র রূপে যখন সেখানে তারা খবর প্রকাশ করতে শুরু করেছে, তখন দেখা গেল ভারতবর্ষের মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য, ভারতবর্ষের মানুষের যে প্রকৃত বাস্তবতা, যেটার সম্মুখীন মানুষ হচ্ছে, যে সত্য তথ্য প্রকাশ করার জন্য ন্যাশনাল হেরাল্ড নির্ভীকতার সঙ্গে সেখানে সংবাদ পরিবেশনা করছে, সেই দপ্তরটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। এবং তার সঙ্গে যুক্ত করা হয়েছে, প্রথম তারা ইডিকে দিয়ে ছাপামারি করেছে, তার অর্থনৈতিক প্রকৃত তথ্য খুঁজে বের করে যখন দেখেছে যে এর মধ্যে থেকে কিছুই পাওয়া যাচ্ছে না, তখন ক্রিমিনাল স্যুট করে এই পত্রিকার বিরুদ্ধে আমাদের জাতীয় নেতৃত্ব সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধী সহ আরো কংগ্রেস দলের নেতৃত্বকে কিভাবে তারা ষড়যন্ত্রে ফাঁসানো যায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে বুধবার উদয়পুর পোস্ট অফিসের সামনে ধর্ণা অনুষ্ঠিত হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ অন্যান্যরা। শান্তন টিভি। রেগার কাজ করার সময় মর্মান্তিক ঘটনা, গাছ ভেঙে পড়ে মৃত্যু 2 রেগা শ্রমিকের এবং গুরুতরভাবে আহত আরও 2 শ্রমিক। ঘটনা আমবাসা থানার অন্তর্গত নাইলাহাবাড়ি এলাকায়। রেগার কাজ করার সময় গাছ ভেঙে পড়ে নিহত 2 শ্রমিক, গুরুতরভাবে আহত আরও 2 শ্রমিক। ঘটনা বুধবার সকালে আমবাসা থানার অন্তর্গত নাইলাহাবাড়ি এলাকায়। জানা যায়, এলাকায় একটি পুকুর খননের কাজ চলছে রেগার মাধ্যমে। এলাকার রেগার শ্রমিকরা এদিন পুকুর খননের কাজ করছিল। সে সময় সেখানে থাকা একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে যায় 4 জন শ্রমিক। ঘটনার সাথে সাথে দমকল বাহিনীর কর্মী ও আমবাসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। আমবাসা থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর কর্মীরা গাছের নিচ থেকে 4 জনকে উদ্ধার করে। 4 জনের মধ্যে জুই মলসুম ও রবার্ট মলসুমের মৃত্যু হয় ঘটনাস্থলে। দমকল কর্মীরা আহত ও নিহতদের নিয়ে যায় ধলাই জেলা হাসপাতালে। আহতদের বর্তমানে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক জানায়, সকাল 11টা নাগাদ আমবাসা থানার অন্তর্গত নাইলাহাবাড়ি এলাকায় রেগার কাজ করার সময় শ্রমিকদের উপর একটি গাছ ভেঙে পড়ে। এতে 2 জনের মৃত্যু হয়, গুরুতরভাবে আহত হয়েছে আরও 2 জন। Gai lega kam play mani ban teman sa. Gai tola gai kam play tongka ban tekan. Gai ba ayang no kok play ya. Mane kunu kroi ba. Mane aku to wate paja ko bisa normu nada. Busaka jaga ni bung tomo. Naila tomo para. Naila para no. Oh আচ্ছা আচ্ছা। তো আজ সকাল 11:30টার দিকে আমবাসা থানাধীন নাইলাহাবাড়ি এরিয়াতে রেগার পুকুর খনন সংক্রান্ত কাজ করার সময়ে একটা দুর্ভাগ্যবশত বা দুর্ঘটনাবশত একটা গাছ পড়ে যায়। পরে 2 জনের প্রাণহানি ঘটে। একজন হসপিটালে গিয়ে আর একজন স্পটে। তাদের নাম জুই মলসুম আর একজন রবার্ট মলসুম। ধলাই জেলা হাসপাতালে ময়না তদন্তের পর মৃত 2 শ্রমিকের দেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শান্তন টিভি। উদ্ধার অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ। ঘটনা উদয়পুর গর্জি নাতিন টিলা শালবাগান এলাকায়। উদয়পুর গর্জি নাতিন টিলা শালবাগান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ। জানা যায়, বুধবার সকালে এলাকার লোকজন গর্জি নাতিন টিলা শালবাগানে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এক পুলিশ অফিসার জানায়, ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ নিয়ে যাওয়া হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনা তদন্ত চলছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 35 থেকে 40 বছর হবে।
পাশে যে শাল বাগান রয়েছে হাইওয়ে পাশে, এখানে একটি আননোন বডি হ্যাঙ্গিং কন্ডিশনে রয়েছে এবং তৎক্ষণাৎ এখানে আমাদের অফিসাররা এবং আমরা এখানে এসে পৌঁছই। তারপর দেখতে পাই একটি বডি পার্সিয়ালি ডিকম্পোজ অবস্থায় হ্যাঙ্গিং কন্ডিশনে রয়েছে। বাড়ি কোথায় বা নাম কিছু কি জানা? না, বডিটা আননোন, আনআইডেন্টিফাইড। তারপর আমরা ফরেন্সিক টিমকে খবর দিই, ফরেন্সিক টিম এসে পৌঁছায়, তারপর ফার্দার এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন। মূলত ঘটনাটা এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। শান্তন টিভি। জিবি বাজারে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান, প্রশাসনের আটক করা হয় বহু বাইক। আগরতলা শহরের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেআইনি পার্কিং। ট্রাফিক প্রশাসনের চরম দুর্বলতার সুযোগ নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আগরতলা শহরে চলছে বেআইনি পার্কিং। এদিকে রাস্তার প্রশস্ত কম, অপরদিকে পার্কিং এর ফলে রাস্তার প্রশস্ত আরো বেশি কমে যাচ্ছে। অথচ দিন দিন শহরে গাড়ি এবং বাইকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে শহরের মধ্যে দিন রাত যানজট এমন চূড়ান্ত আকার ধারণ করছে যে সাধারণ মানুষের সমস্যা বর্তমানে নাগালের বাইরে চলে গেছে। বুধবার সকালবেলা রাজধানী জিপি বাজার এলাকায় বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালায় ট্রাফিক প্রশাসন। প্রশাসনিকভাবে এদিন অভিযানে লক্ষ্য করেছেন নো পার্কিং জোনের মধ্যে প্রচুর সংখ্যক গাড়ি পার্কিং করা হয়েছে। একই সাথে লক্ষ্য করা গেছে জিবি বাজারের রাস্তার পাশে থাকা দোকানপাটে ব্যবসায়ীরা প্রশাসনিক সুযোগ নিয়ে রাস্তার মধ্যে পসরা ঝুলিয়ে মানুষের পথ আটকে রেখেছে। ট্রাফিক প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পসরা সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। এদিন অভিযান প্রসঙ্গে ট্রাফিক ডিএসপি স্বপন সরকার জানায়, বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে 16 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত চলবে আগরতলা শহরের স্পেশাল ড্রাইভ। এর পাশাপাশি আগরতলা শহরের মধ্যে অন্য মহকুমারের গাড়ি প্রবেশ করে যানজট সৃষ্টি করে সেদিকে নজর রয়েছে প্রশাসনের। তারা বিভিন্ন অজুহাত দিয়ে আগরতলা শহরের মধ্যে গাড়ি চালানোর চেষ্টা করেন। তাদের এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে ট্রাফিক প্রশাসন সঠিক ভূমিকা পালন করেছে বলে জানান। আমাদের আজকে মূলত আপনারা জানেন আমরা আগরতলা ট্রাফিক কিন্তু সবসময় আমরা এনফোর্সমেন্ট ডিউটি করি, তবে আমাদের 16 তারিখ থেকে 25 তারিখ অবধি আপনার আগরতলার শহরের বিভিন্ন এরিয়াতে আমরা স্পেশাল রাইড করছি। মূলত ইলিগেল পার্কিং, যত্রতত্র পার্কিং যে আছে এর বিরুদ্ধে মূলত আমাদের অভিযান, এবং সেই অভিযান আমরা আজকে থেকে শুরু করছি এবং 25 তারিখ অবধি কন্টিনিউ চলবে। ঠিক আছে, দেখুন রেজিস্ট্রেশনের ব্যাপারটা তো একটা প্রশাসনিক ব্যাপার, আমরা কিছু বলতে পারবো। তবে আমাদের যে ইলিগেলি যারা অনুপ্রবেশ করছে এমন খবর আছে আমাদের, যে বিভিন্ন যেমন বিশালগড়ের দিকে থেকে অনেকে আসছে, আমরা যখন ধরি তখন বলছে আমরা আপনার একটা কন্ট্যাক্ট করে আসছি, অনেক কিছু বাহানা দেয়। এগুলিও আমাদের নজর আছে, আমরা এগুলো কিন্তু অ্যাকশন নিচ্ছি, অ্যাকশন নেবো, আমরা কন্টিনিউ করবো এটা। তবে কিছুদিন পরপর আগরতলা শহরে এ ধরনের স্পেশাল ড্রাইভ সংঘটিত হলেও ট্রাফিক প্রশাসনের কিছু গাফিলতির কারণে শহরের বেআইনি পার্কিং এবং বেআইনিভাবে যান চলাচল নিয়ন্ত্রণে আসার কোনো নামগন্ধ নেই। শান্তন টিভি। নয়া জাতীয় শিক্ষানীতি 2020 সারা দেশ সমেত ত্রিপুরা রাজ্য শিক্ষা ক্ষেত্রে যে বিপর্যয় ডেকে এনেছে, বুধবার সারা ভারত সেফ এডুকেশন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কথাই জানালো সংগঠনের নেতা তুষারকান্তি লস্কর। জাতীয় শিক্ষানীতি 2020 সারা দেশ সমেত ত্রিপুরা রাজ্যে শিক্ষাক্ষেত্রে যে বিপর্যয় ডেকে এনেছে, বুধবার সারা ভারত সেফ এডুকেশন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের নেতা তুষারকান্তি লস্কর। তিনি বলেন, নয়া শিক্ষানীতি কেন্দ্রীয় সরকার দেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের মতামত না নিয়ে প্রণয় করেছে। সংসদে আলোচনা না করে কেবল মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে, যা দেশের রেনেসাঁ আন্দোলনের নেতৃবৃন্দ তথা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, পি.সি. রায়, স্যার আশুতোষ, জ্যোতিবারাও ফুলে প্রমুখের শিক্ষা সম্পর্কিত ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত। তাদের স্বপ্ন ছিল স্বাধীনতার পর যে জাতীয় সরকার আসবে তা সার্বজনীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বৈজ্ঞানিক শিক্ষা চালু করবে। স্বাধীন ভারতে কোন সরকার তাঁদের সেই স্বপ্নের প্রতি সুবিচার না করলেও বর্তমান কেন্দ্রীয় সরকার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এই শিক্ষানীতির মাধ্যমে ভারতবর্ষ বিশ্বগুরুর আসনে বসবে, এই দাবি করে শিক্ষার দায়িত্ব ক্রমাগত অস্বীকার করেছে। অতীতের সকল কেন্দ্রীয় শিক্ষা কমিশনের সুপারিশ কেন্দ্রীয় বাজেটের অন্তত 10% ও জিডিপির 6% শিক্ষার জন্য খরচ করতে হবে, তা পদদলিত করে বর্তমান বছরে শিক্ষা বাজেট হ্রাস করতে করতে 2.5% ও জিডিপি 3% নামিয়ে এনেছে।
ফলে শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকরণ হয়েছে লাগাম ছাড়া। গণতান্ত্রিক শিক্ষার পরবর্তী শিক্ষার সর্বস্তরে সংঘ পরিবার এবং শাসক ঘনিষ্ঠ ব্যক্তিদের সর্বোচ্চ স্তরে বসানো হচ্ছে। এমনকি শিক্ষা যুগ্ম তালিকায় থাকা সত্ত্বেও রাজ্য সরকারের মত নেওয়ার প্রয়োজন বোধ করছে না। সাম্প্রদায়িক খসড়া ইউজিসি রেগুলেশন 2025-এর মাধ্যমে সকল রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন করতে চাওয়া হয়েছে। এমটিএর দ্বারা সিইউইটি, এনইটি, এনইটি প্রভৃতি পরীক্ষা পরিচালনা করে শিক্ষার কেন্দ্রীয়করণ করছে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধিকারের উপর হস্তক্ষেপ করেছে। এই কেন্দ্রীয়করণের অপর কুফল হল ডাক্তারি ভর্তি সমেত সকল প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় কোচিং সেন্টার নিয়ন্ত্রিত হচ্ছে। মূলত নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান মেধা থাকলেও ভর্তির সুযোগ পাচ্ছে না, যা কাম্য নয়। জাতীয় শিক্ষানীতি যে বিপর্যয় গোটা দেশে এনেছে এবং ত্রিপুরাতে এনেছে, এইটা সম্পর্কে আপনাদের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাইছি। আমরা দেখেছি এই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে দেশের শিক্ষাবিদ মহল এবং শিক্ষক বুদ্ধিজীবী তাদের কোনো মতামত না নিয়ে, এবং যখন কোভিড-19 ছিল তখন সেটাকে কার্যকরী করা হয়েছে, পার্লামেন্টে সেটা পেশ করা হয়নি। এবং আমরা দেখছি যে এই শিক্ষানীতি সেটা এই বিদ্যাসাগর, রামমোহন, জ্যোতিবা রাও ফুলে, রবীন্দ্রনাথ এদের যে স্বপ্ন ছিল যে শিক্ষা হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক এবং সার্বজনীন, কিন্তু আমরা দেখলাম যে যত দিন যাচ্ছে একের পর এক যত শিক্ষানীতি গ্রহণ করছে এবং যে সরকারই আসুক না কেন তারা কিন্তু শিক্ষাকে সার্বজনীন করার সমস্ত যে স্বপ্ন সেটাকে তারা জলাঞ্জলি দিয়েছে। এবং এর জন্য যেটা সুপারিশ ছিল যে কেন্দ্রীয় বাজেটের 10% শিক্ষার জন্য বরাদ্দ করতে হবে, জিডিপি 6% বরাদ্দ করতে হবে, এবং আমরা দেখছি কোনো সরকার সেটা করেনি। এবং এই সরকার নামিয়ে নামিয়ে একেবারে তলানিতে ফেলে দিয়েছে, অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্রীয় বাজেটের 2.5% গতবার বরাদ্দ করা হয়েছে এবং জিডিপি এখন যাচ্ছে 3%। ফলে শিক্ষার ব্যয়বহুল হয়ে যাচ্ছে। মানুষ যারা একমাত্র পে করতে পারবে তারাই কেবলমাত্র শিক্ষার দরজায় পৌঁছতে পারবে, অন্যরা কেউ পারবে না। এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য যে শিক্ষার স্বাধিকারের প্রশ্ন ছিল, অর্থাৎ শিক্ষাবিদরাই শিক্ষা পরিচালনা করবেন, সেখানে আমরা দেখছি যে সমস্ত দিক দিয়ে কেন্দ্রীয় সরকারের একটা হস্তক্ষেপ, রাজ্য সরকারের হস্তক্ষেপ তারা তার উপর করছে। এবং আমরা দেখছি যে কেন্দ্রীয়করণের ফল যেটা হয়েছে যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষা, নেট পরীক্ষা, সিইউইটি পরীক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, ডাক্তারিতে ভর্তির জন্য, সেগুলো কেন্দ্রীয়ভাবে হচ্ছে। এবং হওয়ার ফলে যেটা হচ্ছে যে একেবারে কোচিং সেন্টার, কোচিং মাফিয়া গোটা ব্যবস্থাকে পরিচালনা করছে। এবং গত বছর কীরকম দুর্নীতি হয়েছে আপনারা জানেন। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সব খবর, সব আপডেটের জন্য চোখ রাখবেন শান্তন টিভির পর্দায়। নমস্কার।